সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ কর্তৃক আয়োজিত আমাদের পাঠশালায় সকলকে শুভেচ্ছা, স্বাগতম। আশা করছি তোমরা কাছে দূরে যে যেখানে রয়েছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আবার আমি তোমাদের সামনে হাজির হলাম নতুন এক পাঠ নিয়ে। আজ আমি তোমাদের পাঠ্য বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একাদশ অধ্যায় এবং বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর পার্ট 1, 2, 3 নিয়ে আলোচনা করব। আশা করছি তোমরা সবাই বই, খাতা, কলম নিয়ে টিভি সেটের সামনে বসে আছো। ওকে, তো আমরা প্রথমেই একটু ছবি দেখি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছি এখানে? কত রকম গহনা দেখো। এবারে আরেকটা ছবিতে আমরা যাই। দেখো, লক্ষ্য করো। হ্যাঁ, ঝুড়ি, বাঁশের বেতের তৈরি ঝুড়ি। এটা হচ্ছে তীর ধনুক দিয়ে শিকার করছে লোকটি, তাই না? তো আমরা আর একটা ছবি দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে নারীরা তাদের কাপড় বুনছে, তাই না? তাঁত শিল্পের কাজ তারা দেখাচ্ছে। এখানে আমরা এই 3টা ছবি দেখে কি বুঝতে পেরেছি? কারা এগুলো পরিধান করে থাকে? আমরা গয়না দেখলাম, বাঁশের ঝুড়ি দেখলাম, আমরা কাপড় তৈরি দেখলাম। এই কাপড় তৈরি কারা করে থাকে এবং কারা এগুলো নিজেদের কাপড় নিজেরাই তৈরি করে এবং তাদের পরিধেয় বস্ত্র এগুলোই। তো এগুলো হচ্ছে, হ্যাঁ তোমরা বুঝতে পেরেছ, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। হ্যাঁ, তাহলে তাদের ড্রেসগুলো তারাই পরছে। ভালো বলেছো তোমরা। আজকের পাঠ তাহলে আমাদের বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠী নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই আজকের পাঠটি খাতায় তুলে নাও। তো আজকের পাঠের আলোচনায় আমরা যা যা শিখব তা হলো, প্রথমত আমরা বাংলাদেশের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানব। তারপরে দ্বিতীয়ত বাংলাদেশের চাকমা ও গারো নৃগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে জানব। তৃতীয়ত বাংলাদেশের বিভিন্ন নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা পোষণ করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের মূল জাতিসত্তা হচ্ছে আমরা বাঙালি, তাই না? এই ক্ষুদ্র জাতিসত্তার পাশাপাশি আরও কিছু ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে আমাদের সাথে বসবাস করে আসছে এবং এই বসবাস করা যে ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের এই জীবন প্রণালীগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবারে আমরা যেহেতু আমরা ক্ষুদ্র নৃগোষ্ঠীদের পড়ব তাদের নিয়ে, এখন তাদের একটু ভৌগোলিক অবস্থানটা আমরা জানব। তাহলে পাঠ 1-এর প্রথমেই বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভৌগোলিক অবস্থান সম্পর্কে আমরা একটু দেখব, জানব। দেখো শিক্ষার্থী বন্ধুরা, কি দেখতে পাচ্ছি? মানচিত্র। এখন মানচিত্রের অবস্থানগত দিক থেকে কোথায় আছে তারা আমরা একটু দেখে নিই। দেখো, লক্ষ্য করো যে এখানে দেয়া আছে চিত্রে যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়িতে কারা আছে? চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, তঞ্চঙ্গা, বম, খুমি এবং লুসাই। এরা সবাই, এই নৃগোষ্ঠীর লোকরা বাস করে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়িতে, এবং এরা সবাই মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। আমরা আরেকটু দেখি যে ময়মনসিংহ জেলায় কারা বাস করে? বেশিরভাগ বাস করে এগুলো গারো, হাজং, কোচ। তাহলে ময়মনসিংহ জেলায় বাস করছে কারা? গারো, হাজং এবং কোচ বাস করছে। আবার আমরা আরেকটু দেখি সিলেট। সিলেটে কারা বাস করছে? খাসি। সিলেট দেখো রঙিন রঙের সাথে ম্যাচিং করা, তোমাদের বোঝার সুবিধার জন্য এটা করা হয়েছে। সিলেট, খাসি ও মণিপুরি।
আমরা দেখতে পেলাম। এবারে আমরা আরেকটু দেখি যে রাখাইন, রাখাইন যে কোথায় বসবাস করে আমরা একটু দেখি। হ্যাঁ, তোমরা তো এটা জেনে গেছো, পারো সবাই, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা। তাহলে কক্সবাজার, বরগুনা, পটুয়াখালীতে কোন নৃগোষ্ঠীর লোক বাস করে? রাখাইনরা। হ্যাঁ, তো আমরা আরেকটু দেখি সাঁওতাল, ওরাও, মাহালি, তারপরে হচ্ছে মুন্ডা, মাল, পাহাড়ি, মালো। দেখো বানানগুলো কিন্তু একটু জটিল রয়েছে, তোমরা খাতায় এগুলো তুলে নাও। তো সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মাল, পাহাড়ি, মালো এরা কোথায় বাস করে? এরা হচ্ছে রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা জেলায় বাস করে। হ্যাঁ, তো মানচিত্রের মাধ্যমে এটা আমরা দেখলাম, আমাদের একদম ক্লিয়ার হয়ে গেল বিষয়টা, তাই না? তো আমরা তো ভৌগোলিক অবস্থান জানলাম। এবারে আমরা এই প্রধান ক্ষুদ্র নৃগোষ্ঠীদের আবাসস্থল ও নৃতাত্ত্বিক পরিচয়, তাদের নাম, এগুলো একটু ছক আকারে জেনে নিই। হ্যাঁ, তোমরা এগুলো খাতায় তুলে নাও। তো আমরা একটু দেখি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম। ক্ষুদ্র নৃগোষ্ঠীর নামটা হচ্ছে চাকমা। দেখো, চাকমা, মারমা, ত্রিপুরা, খুমি, লুসাই। এরা হচ্ছে কোথায় আবাসস্থল এদের? এদের আবাসস্থল হচ্ছে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি। এরা মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত লোক এবং এরা কিন্তু দক্ষিণ পূর্বাংশে, বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে এদের বাস। তাহলে বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশ কোথায় বাস করে? বাস করে হচ্ছে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে। হ্যাঁ, গুড। তারপরে আমরা আর একটা পাচ্ছি যে গারো, হাজং, কোচ। এরা কোথায়? এদের আবাসস্থল হচ্ছে ময়মনসিংহ। হ্যাঁ, ময়মনসিংহ আবাসস্থল এবং এরাও মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত লোক। তাহলে গারো, হাজং এরাও কিন্তু উত্তর পূর্বাংশে বাস করে। বাংলাদেশের উত্তর পূর্বাংশে এই গারো, হাজং বাস করছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি খাসি মণিপুরি। খাসি মণিপুরি এটা হচ্ছে সিলেটে। আমরা মানচিত্রেও কিন্তু এই ভৌগোলিক অবস্থানগত দিক কোথায় তাদের অবস্থানটা তা দেখিয়েছি। এবারে খাসি মণিপুরি হচ্ছে সিলেটে তাদের বাসস্থান এবং এরাও মঙ্গোলীয় নৃগোষ্ঠীভুক্ত লোক। তাহলে এটাও হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে অবস্থিত। কিন্তু আবার সাঁওতাল, এই ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নামের তালিকায় তোমরা তুলে নাও, তোমাদের বুঝতে সুবিধা হবে। সাঁওতাল, ওরাও, মাহালি, মুন্ডা, মালো এগুলো হচ্ছে দিনাজপুর, রংপুর, রাজশাহী, বগুড়া, পাবনা ও সিলেট জেলায় এদের আবাসস্থল। আর এরাও কিন্তু একটু অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক। অস্ট্রালয়েড বানানটা ঠিক করে লেখো। এরাও হচ্ছে অস্ট্রালয়েড নৃগোষ্ঠীভুক্ত লোক। তাহলে আমরা ভৌগোলিক অবস্থান জানলাম এবং তাদের কোথায় আবাসস্থল এবং তাদের পরিচয়, তারা কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত, আমরা এগুলো জেনে ফেললাম। এখান থেকে এবারে তাহলে আমরা বলতে পারি যে এদেশের বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর একটি প্রধান অংশ কোথায় বাস করে? প্রধান অংশ বাস করে রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়। আবার উত্তর পূর্বাংশে কারা বাস করে? এরা হচ্ছে গারো, হাজং, কোচ। আবার বৃহত্তর সিলেট অঞ্চলে খাসি মণিপুরীরা বাস করে। তাহলে আমরা এখন এই যে তাদের ভৌগোলিক অবস্থান জানলাম, এবারে আমরা একটু এইসব নৃগোষ্ঠীদের তাদের জীবন প্রণালীটা আমরা একটু জানব। তাহলে আমরা প্রথমেই আসি চাকমা, তাই না? চাকমা দেখো, এখানে কিছু মেয়ে তাদের নিজেদের হাতে বুনানো পরিধেয় বস্ত্র পরে দাঁড়িয়ে আছে, চাকমা নৃগোষ্ঠী এরা। তো চাকমারা কি করে আমরা একটু দেখি চাকমাদের জীবন প্রণালী। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায় বসবাসকারী প্রধান নৃগোষ্ঠী হলো চাকমা। তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। তারা কোন নৃগোষ্ঠীর লোক? তারা মঙ্গোলীয় নৃগোষ্ঠীর লোক। হ্যাঁ, তোমরা পেরেছ। তাদের মুখমণ্ডলের বর্ণনা: মুখমণ্ডল গোলাকার, নাক চ্যাপ্টা, চুল সোজা এবং কালো,
চুল হচ্ছে সোজা এবং কালো, গায়ের রং ঈষৎ হলদেটে, অর্থাৎ আমাদের মতোই বাংলাদেশের বাইরেও চাকমারা ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বসবাস করে। তাহলে বাংলাদেশের বাইরে কোথায় বাস করে তারা? তারা বাস করে ভারতের ত্রিপুরা, মিজোরাম ও অরুণাচলে বাস করে তারা। এবারে তাদের একটু আমরা কোথায় তাদের আবাসভূমি সেটা একটু দেখি। মানচিত্রে দেখো, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান এখানে আছে চিহ্নিত যে চাকমাদের আবাসভূমি কোথায়। রাঙামাটি, তারপরে হচ্ছে খাগড়াছড়ি, বান্দরবান তাদের আবাসস্থল, এবং তারা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। তাহলে আমরা পেলাম যে চাকমারা কোথায় বসবাস করে? রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলায়, এবং তারা হচ্ছে মঙ্গোলীয় জনগোষ্ঠীর লোক। এবারে আমরা একটু তাদের সামাজিক জীবন নিয়ে আলোচনা করব। সামাজিক জীবনটা কি? চাকমাদের সামাজিক জীবনে সমাজের মূল অংশ হচ্ছে পরিবার। চাকমা সমাজের মূল অংশ হচ্ছে পরিবার, এবং পিতাই পরিবারের প্রধান। এখানে সর্বময় কাজকর্ম এটা সেটা সব কিছুই হচ্ছে পিতাই সংসারের পুরো দায়িত্ব নিয়ে থাকেন চাকমা পরিবারে, হ্যাঁ তাই না? অর্থাৎ পিতৃতান্ত্রিক চাকমা পরিবারের সমাজ ব্যবস্থা আমরা দেখি। তাহলে চাকমা সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। তাহলে চাকমা সমাজ ব্যবস্থা কীরকম? চাকমা সমাজ ব্যবস্থা হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা। আমরা এবার একটু চাকমাদের এই যে কতগুলো পরিবারে বাস করছে আমরা আগে দেখেছি, দেখো তোমরা লক্ষ্য করো, এই যে দেখো, এই যে পরিবার, এভাবে কতগুলো পরিবার নিয়ে কি তৈরি হয়? আদাম বা পাড়া। কয়েকটি চাকমা পরিবার নিয়ে গঠিত হয় আদাম বা পাড়া, এবং পাড়ার প্রধানকে বলে কারবারি। তাহলে কয়েকটি চাকমা পরিবার নিয়ে কি গঠিত হয়? আদাম বা পাড়া, এবং পাড়ার প্রধানকে কি বলে? পাড়ার প্রধানকে বলে কারবারি, তাই না? তো আমরা আরেকটু দেখি যে এখানে কয়েকটি পাড়া নিয়ে আবার গঠিত হয় মৌজা। কয়েকটি পাড়া নিয়ে গঠিত হয় মৌজা। আবার আমরা দেখতে পাচ্ছি যে মৌজার প্রধানকে কি বলে? হেডম্যান। হ্যাঁ, তো হেডম্যান বলে। এরপর আবার আরেকটু দেখি যে কয়েকটি মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয়। সার্কেল দেখো একটা, তাই না? তাহলে পরিবার থেকে হয় হচ্ছে কি পর্যায়ক্রমে আমরা সার্কেল পর্যন্ত এসেছি, তাই না? এই যে পরিবার থেকে হচ্ছে আদাম বা পাড়া। আদাম কাকে বলে? কয়েকটি চাকমা পরিবার নিয়েই আদাম গঠিত হয়। এরপরে মৌজা হয়, মৌজার প্রধান হচ্ছে হেডম্যান। এরপরে হচ্ছে কতগুলো মৌজা মিলে চাকমা সার্কেল গঠিত হয়েছে, তাই না? তো এবারে আমরা দেখব যে চাকমা সার্কেলের প্রধান কে বলো তো? হ্যাঁ, চাকমা সার্কেলের প্রধান হচ্ছেন চাকমা রাজা। চাকমা রাজা, এই যে চাকমা রাজা হচ্ছে চাকমা সার্কেলের প্রধান। এবং আমরা এরপরে জানবো চাকমাদের অর্থনৈতিক জীবন। দেখো তাদের অর্থনৈতিক জীবন ছবি দেখেই বুঝতে পেরেছি আমরা যে চাকমাদের অর্থনৈতিক জীবনটা কি? তাদের প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। চাকমাদের জীবিকার প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ করা। এবার আমরা দেখছি তারা আরও কিছু করছে। তারা চাকমারা জুম চাষ করে, আবার বর্তমানে তারা এই যে হাল চাষে অভ্যস্ত হয়েছে। সমতল ভূমিতে তারা হাল চাষ করছে। কিন্তু তারপরে আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করো চাকমাদের ধর্মীয় জীবন, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি কাকে? গৌতম বুদ্ধ, তাই না? প্রার্থনারত অবস্থায় আছে কিছু, হ্যাঁ, তার ভক্ত। তো চাকমাদের ধর্মীয় জীবনের প্রণালী হচ্ছে, চাকমারা কোন ধর্মাবলম্বী? চাকমারা হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী। চাকমারা কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের অধিকাংশ গ্রামে কিয়ং বা বৌদ্ধ মন্দির রয়েছে। অর্থাৎ তাদের ওই এলাকায় গেলেই তোমরা দেখতে পাবে যে সেখানে মন্দির, বৌদ্ধ মন্দির অনেক রয়েছে, এবং তারা বৌদ্ধ ধর্মের উপাসক। এবারে আমরা আরেকটু দেখি যে চাকমাদের এই যে গৌতম বুদ্ধের যে আগের স্লাইডে দেখলাম আমরা যে কি করেছে, এই যে গৌতম বুদ্ধের জন্ম
দিনে তারা মৃত্যু, জন্ম, বুদ্ধত্ব সব প্রাপ্তির দিন যেদিন, হ্যাঁ, জন্ম, মৃত্যু এবং বুদ্ধত্ব প্রাপ্তির দিনটি তারা অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে বা সাড়ম্বরে বৈশাখী পূর্ণিমা হিসাবে পালন করে। তাহলে গৌতম বুদ্ধের জন্ম মৃত্যুতে বা বুদ্ধত্ব প্রাপ্তিতে তারা বৈশাখী উৎসবটা বৈশাখী পূর্ণিমাটা তারা বেশ জাঁকজমকভাবে উদযাপন করে। তারপরে আমরা আরেকটা জিনিস তারা করে, তাদের ধর্মীয় জীবনযাপনের মধ্যে পড়ে, কি বলো তো? হ্যাঁ, এটা দেখতে পাচ্ছ কি? ফানুস। তারা কি করে? চাকমারা মাঘী পূর্ণিমার রাতে ফানুস উড়ায় এবং চাকমা সমাজে মৃত্যুদেহ দাহ করা হয়। দাহ মানে কি? দাহ মানে হচ্ছে পুড়িয়ে ফেলা হয়। দাহ মানে হচ্ছে পুড়িয়ে ফেলা। তাহলে চাকমারা কখন ফানুস উড়ায়? চাকমারা মাঘী পূর্ণিমার রাতে ফানুস উড়ায় এবং চাকমা সমাজে কি হয়? মৃত্যুদেহ পুড়িয়ে ফেলা হয় বা দাহ করা হয়। তাহলে আমরা চাকমাদের আর একটা তাদের সাংস্কৃতিক জীবন আমরা পাই। আমরা পেলাম কি সাংস্কৃতিক জীবনে? দেখো তারা কি করছে? চাকমারা তাঁত দিয়ে নিজেদের পোশাক নিজেরা তৈরি করছে। নিজেদের পোশাক তারা নিজেরাই তৈরি করে, দেখো। হ্যাঁ, এভাবে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পরে আছে পোশাক। তারা এখানে একদল ছেলে মেয়ে অনুষ্ঠান করছে। তো চাকমারা মেয়েদের পরনের কাপড়ের নাম পিনন এবং হাদি। মেয়েদের পরনের কাপড়ের নাম কি? পিনন এবং হাদি। আর তারা ইদানিং কি করছে? ছেলেরা হচ্ছে ইদানিং তারা শার্ট, প্যান্ট ও লুঙ্গি পরিধান করে এখন। তো চাকমা মেয়েদের পরনের পোশাকের নাম কি? পিনন ও হাদি, তাই তো? হ্যাঁ, একদম সাথে সাথে তোমাদের এটা শিখতে হবে। তাহলে আরও আছে, চাকমারা আর কি করে? চাকমারা বাঁশ বেত দিয়ে সুন্দর ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি বাদ্যযন্ত্র তৈরি করে। তারা কি করে? বাঁশ বেত দিয়ে, দেখো কত সুন্দরভাবে তারা এখানে বাতের, এটা হচ্ছে বেতের তৈরি আর বাঁশের বিভিন্ন রকম ঝুড়ি, পাখা, চিরুনি, বাঁশি বাদ্যযন্ত্র আমরা যেগুলো ব্যবহার করি ওগুলো তারা তৈরি করে থাকে। তাহলে এবারে আমরা আর একটা জানবো যে চাকমাদের খাদ্যাভ্যাসটা কি তারা, দেখো তো কি মজার মজার খাবার রান্না করা, তাই না? চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত। তারা সাথে মাছ, মাংস, শাকসবজি খেতে ভালোবাসে। তাদের প্রিয় খাদ্য কি? বাঁশকোড়ল। তাহলে চাকমাদের প্রিয় খাদ্য কি? বাঁশকোড়ল, অর্থাৎ কচি বাঁশ, তাই না? এপাশে আমরা দেখতে পাচ্ছি এখানে তারা কচি বাঁশ, কিন্তু এটা রাখা কচি বাঁশ, তোমরা দেখে রাখো। অর্থাৎ চাকমাদের প্রধান খাদ্য কি? আমরা পেলাম চাকমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং তাদের প্রিয় খাদ্য কি? তাদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশকোড়ল। হ্যাঁ, তো আমরা তাদের একটু খেলাধুলা দেখি। হ্যাঁ, তাদের খেলাধুলা কি আছে? চাকমারা হাডুডু খেলা, কুস্তি এবং ঘিলাখাড়া খেলতে ভালোবাসে। কি ভালোবাসে? হাডুডু, কুস্তি, ঘিলাখাড়া। এই শব্দটার সাথে আমরা একটু কম পরিচিত, আমাদের কাছে একটু এই খেলাটা আমরা বোধহয় একটু অভ্যস্ত আমাদের নেই। হাডুডু তোমরা জানো, কুস্তি এবং ঘিলাখাড়া খেলতে তারা ভালোবাসে। আবার ছোট মেয়েরা কিন্তু বৌচিও খেলে, তাই না? তো আমরা চাকমাদের খেলাধুলা শেষ করলাম, এবারে চাকমাদের উৎসব নিয়ে আমরা একটু জানি। দেখো চাকমারা কি করে? চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব হচ্ছে বিজু। কোন উৎসব? বিজু উৎসব সর্ববৃহৎ, এবং বাংলা বর্ষের শেষ 2 দিন ও নববর্ষের দিনে তারা এই উৎসব পালন করে থাকে। তাহলে চাকমাদের সবচেয়ে জনপ্রিয় ও সর্ববৃহৎ উৎসব হচ্ছে কি? বিজু, রাইট। বাংলা বর্ষের শেষ 2 দিন এবং নববর্ষের দিনে তারা এই উৎসব পালন করে। দেখো কলাপাতায় তারা বিভিন্ন অনেক কিছু দিয়ে ভাসিয়ে দিচ্ছে, তাই না? বৎসরের মঙ্গলের জন্য, সারা বৎসরের। তাহলে আমরা এখান থেকে পেলাম যে পার্ট 1 থেকে যা শিখলাম, 2 থেকেও আমরা শিখলাম কি? যে চাকমা নৃগোষ্ঠী, তাদের সম্পর্কে জানলাম, তাদের সামাজিক জীবন জানলাম, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন এবং সাংস্কৃতিক জীবন। হ্যাঁ, তো আমরা এই তাদের জীবন প্রণালী সম্পর্কে শিখে নিলাম। এখানে আমরা বলতে পারি যে চাকমারা কোন জেলায় বাস করে?
রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলায়। এবং চাকমা সমাজের মূল অংশ কে ওখানে মূল অংশ দায়িত্বে কে? রাজা। চাকমা রাজা দায়িত্বে থাকে। এবং চাকমাদের প্রিয় খাদ্য কি? চাকমাদের প্রিয় খাদ্য হচ্ছে বাঁশকুড়ল। আমরা চাকমাদের জীবন প্রণালী পড়লাম, এবারে আমরা একটু গারোদের জীবন প্রণালী পড়ি, তাই না? এখানে দেখো গারো মেয়েরা দাঁড়িয়ে আছে, কিন্তু অন্য ড্রেসে তারা। তাহলে গারোদের জীবন প্রণালী আমরা প্রথমেই পড়ার আগে আমরা একটু তাদের অবস্থানটা কোথায় ভৌগোলিক দিক থেকে একটু দেখি। তারা কোথায়? তাদের আবাসস্থল, তাই না? গারোদের বসতি কোথায় রয়েছে সেটা আমরা এখানে একটু দেখি। যে বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ জেলার বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মধ্যে গারোরা সংখ্যাগরিষ্ঠ। গারোরা ময়মনসিংহের শেরপুর, জামালপুর, নেত্রকোনা, টাঙ্গাইলের মধুপুর এবং গাজীপুরের শ্রীপুরে বাস করে। বৃহত্তর সিলেট জেলায় ও কিছু সংখ্যক গারো বাস করে, অর্থাৎ বৃহত্তর সিলেটেও কিছু গারো রয়েছে। তাদের আদি বাসস্থান ছিল তিব্বত। তাহলে গারোদের আদি বাসস্থান কোথায় ছিল? আমরা পেলাম তিব্বত। তারা নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। তাহলে এখান থেকে আমরা শিখলাম তারা কোথায় তারা বাস করছে এবং কোথায় তাদের গারোদের আবাসভূমি বেশি রয়েছে। তাদের আদি বাসস্থান কোথায় রয়েছে? তাদের আদি বাসস্থান রয়েছে তিব্বত, তাই না? তাদের আদি বাসস্থান রয়েছে তিব্বত। এবং তারা নিজেদেরকে কি নামে পরিচয় দিতে পছন্দ করে? তারা নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। তাহলে আমরা একটু পরবর্তী ইয়াতে যাই, পরবর্তী ধাপে দেখছি কি আছে এখানে। গারোদের সামাজিক জীবন, তাই না? দেখো সমাজ ব্যবস্থা, একটা সামাজিক অনুষ্ঠান হচ্ছে এখানে। এখানে হয়তো বা তারা কোথাও যাচ্ছে পরিবার পরিজন নিয়ে, তাই না? তো আমরা দেখতে পাচ্ছি যে গারোদের সমাজ হচ্ছে মাতৃতান্ত্রিক। তাইলে আমরা এর আগে পড়লাম কি? পিতৃতান্ত্রিক। এবারে কিন্তু গারোদের সমাজ ব্যবস্থা হচ্ছে মাতৃতান্ত্রিক, অর্থাৎ মাই প্রধান, হ্যাঁ, এই সমাজে। তাও গারোদের সমাজ ব্যবস্থায় মাহারি বা মাতৃগোত্রের পরিচয় এখানে উল্লেখযোগ্য। মায়ের বংশধরী গারোদের চাংচি গোত্র ও মাহারি মানে মাতৃগোত্র, হ্যাঁ, মাহারি মানে মাতৃগোত্র নির্ণয় করা যায়। তাহলে মায়ের বংশধরী গারোদের চাংচি আর মাহারি মাতৃগোত্র নির্ণয় করা যায়। একই মাহারির, লক্ষ্য করো, একই মাহারির বর ও কনের মধ্যে বিয়ে নিষিদ্ধ। হ্যাঁ, তো আবার দেখতে পাচ্ছি গারো সমাজে প্রধান 5টি দল রয়েছে। কয়টি দল রয়েছে? 5টি দল রয়েছে, তাই না? সাংমা, মারাক, মমিন, শিরা, আড়েং। তাহলে এই দল 5টির নাম তোমরা লিখে রাখো খাতায়, যে সাংমা, মারাক, মমিন, শিরা, আড়েং। হ্যাঁ, তাহলে কয়টি দল রয়েছে? 5টি দল রয়েছে। দল 5টির নামটা আমরা খাতায় তুলে রাখবো এবং এটা আমাদের পড়া হয়ে যাবে। তো আমরা এবারে দেখি গারোদের অর্থনৈতিক জীবনে তো আমরা কী দেখতে পাচ্ছি ছবিতে, দেখো তো। তারা কাজ করছে, কৃষিকাজে তারা আছে ব্যস্ত। দেখো এই যে কী করছে এখানে, ধান তারা বীজ বুনছে। আমরা ধানের বীজ, এটা, হ্যাঁ, ধানের বীজ তারা বুনছে, এটাই বড় হয়ে ধানে পরিণত হয়, তোমরা দেখেছ। এবং আরও করে তারা এই যে দেখো আনারস চাষ করছে তারা এখানে, তাই না? তো গারোদের অর্থনৈতিক জীবনে কি রয়েছে? বাংলাদেশের গারো জনগোষ্ঠীর প্রধান উপজীবিকা হচ্ছে কৃষিকাজ। পূর্বে গারোরা জুম চাষে অভ্যস্ত হলেও এখন সমতলের গারোরা হাল চাষ করে। হ্যাঁ, আগে তারা জুম চাষ করতো, এখন তারা হাল চাষে অভ্যস্ত হয়ে গেছে। তারা প্রধানত ধান, নানা জাতের সবজি ও আনারসের চাষ করে থাকে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পেলাম কি এখানে গারো জনগোষ্ঠীর প্রধান উপজীবিকা কি? গারো জনগোষ্ঠীর প্রধান উপজীবিকা হচ্ছে কৃষিকাজ করা, তাই না? তো আমরা এবারে গারোদের ধর্মীয় জীবনটা দেখি। এইটা একটু ভালো করে তোমরা দেখো, এটা একটু ভালো করে তোমরা এই ছকটা দেখো, আমি একটু বাড়িয়েও দিয়েছি তোমাদের। দেখো গারোদের আদি ধর্মের নাম কি? সাংসারিক। গারোদের আদি ধর্মের নাম সাংসারিক। গারোদের আরও দেবতা রয়েছে। কি দেবতা? প্রধান দেবতা তাদের তাতারা রাবুগা। তাতারা রাবুগা। আরও অনেকগুলো তাদের দেবতা দেবদেবী রয়েছে। সালজং,
সালজং, বানানটা দেখো একটু তোমরা, সুসিমে, সালজং, সুসিমে, গোয়েরা। হ্যাঁ, তো আমরা এগুলো হচ্ছে সবই ধন দৌলতের দেবী হচ্ছে সুসিমে, তারপরে হচ্ছে শক্তি দেবতার নাম হচ্ছে গোয়েরা, তারপরে হচ্ছে এখানে ধর্মীয় আচার অনুষ্ঠান কারা করে, এরা নাচ গানে বেশ আমোদ প্রমোদ প্রিয় গারোরা, তাই না? এরা নাচ গানে খুব মত্ত থাকে, এখানে নাচ গান ও পশু বলিদান করে থাকে তারা ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে, তাই না? আর গারোদের বর্তমান ধর্মের নাম কি, তারা কোন ধর্মাবলম্বী? তারা খ্রিস্ট ধর্মাবলম্বী এবং তাদের প্রধান উৎসব কি, বড়দিন। তাহলে তোমরা শিক্ষার্থী বন্ধুরা এই ছকটা একটু ভালো করে তুলে নাও। হ্যাঁ, তো গারোদের ধর্ম আমরা পেলাম, এবারে আমরা দেখব গারোদের সাংস্কৃতিক জীবন। গারোদের সাংস্কৃতিক জীবনটা কেমন দেখো, লক্ষ্য করো। বাহ, কি চমৎকার! দেখো, গারো মহিলাদের নিজেদের তৈরি পোশাকের নাম দক মান্দা। কি নাম? দক মান্দা ও দক শাড়ি। পুরুষদের পোশাকের নাম গান্দ। তাহলে গারো মহিলাদের নিজেদের পোশাকের নাম কি? দক মান্দা ও দক শাড়ি। আর পুরুষদের পোশাকের নাম গান্দ, তাই না? এবারে আমরা দেখি গারোদের খাদ্যাভ্যাস। গারোদের খাদ্যাভ্যাসটা কি? গারোদের খাদ্যাভ্যাস হচ্ছে গারোরা ভাত, মাছ, শাকসবজি সাথে কচি বাঁশের গুঁড়ির জন্য বিশেষ খাদ্য খায়, যার নাম হচ্ছে মেওয়া। দেখো, মেওয়া, কচি বাঁশের গুঁড়ি দিয়ে তৈরি এটা। এছাড়াও তারা বিভিন্ন রকম পাতার পিঠা, তেলের পিঠা, বিভিন্ন রকম পিঠা খেয়ে থাকে। আবার আমি আগেই বলেছি তোমাদের গারোদের উৎসব কি, আমরা গারোদের উৎসব সম্পর্কে জানি, আমোদ প্রমোদ প্রিয় উৎসব তাদের, তারা আমোদ প্রমোদ প্রিয়। তো এখানে তাদের কৃষি উৎসব হচ্ছে ওয়ানগালা, তাদের প্রধান সামাজিক উৎসব কি? ওয়ানগালা। এবারে গারোদের ভাষা আমরা দেখতে পাচ্ছি, গারোদের ভাষার নাম কি? আচিক খুশিক। তাদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। আবার গারো ভাষা তিব্বতীয় বর্মী ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত। তাহলে আজকের আমরা যে পাঠ শিখলাম, আশা করছি তোমরা উপকৃত হয়েছ এবং এই পাঠের অগ্রগতি যাচাইয়ের জন্য আমি একটু প্রশ্ন উত্তরে যাচ্ছি তোমাদের, যে চাকমারায় কোন নিগোষ্ঠীর লোক? হ্যাঁ, তোমরা পেরেছো, মঙ্গোলীয় নিগোষ্ঠীর লোক। তারপরে হচ্ছে চাকমা সার্কেল কী দিয়ে গঠিত? মৌজা, গুড। তারপরে হচ্ছে চাকমাদের সর্ববৃহৎ উৎসবের নাম কি? বিজু উৎসব, ভেরি গুড। আর একটা হচ্ছে গারোদের আদি বাসস্থান কোথায়? তিব্বত। আর একটা হচ্ছে গারোদের ভাষার নাম কি বলো তো? হ্যাঁ, পেরেছো তো, আচিক খুশিক, রাইট। তো আজকের পাঠ আশা করছি তোমাদের অনেক ফলপ্রসূ হবে। আমরা আজকে এখন বাড়ির কাজে যাচ্ছি। বাড়ির কাজ হচ্ছে একটা সৃজনশীল প্রশ্ন দিয়ে তোমাদের আমি শেষ করব। ইভা ও ইরা দুই বোন ছুটিতে তারা তার বাবার সাথে নেত্রকোনার সাংস্কৃতিক কেন্দ্র বিরিশিরিতে ঘুরতে গেলে সেখানে তাদের সাথে এক ধরনের নিগোষ্ঠীর পরিচয় ঘটে। ওই নিগোষ্ঠীরা নিজেদেরকে মান্দি নামে পরিচয় দিতে পছন্দ করে। আমি একটু আগেই তোমাদের এটা পড়িয়েছি। তাদের পরিবারের মাতাই প্রধান ইভা ও ইরাকে তার বাবা বাংলাদেশের বিভিন্ন নিগোষ্ঠী সম্পর্কে ধারণা দেন ও তাদের ভাষা, সাংস্কৃতিক সমৃদ্ধকে তুলে ধরেন। এবারে আমরা প্রশ্নমালায় চলে যাই, তোমরা তুলে ফেলো HWটা। এরপরে প্রশ্নমালা হচ্ছে, দেখো, জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা আমরা জানি। তো আদাম কিভাবে গঠিত হয় আমরা পড়ে আসছি। চাকমাদের ধর্মীয় জীবন ব্যাখ্যা করো, এটাও আমরা পারি। তারপরে ইভা ও ইরার দেখা নিগোষ্ঠীর জীবন প্রণালীও আমরা পারছি। ইভা ও ইরার বাবার কথার সাথে তুমি কি একমত? তোমার মতামতটা লিখবে এবং পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করবে। সবাই আমরা রাষ্ট্রীয় আদেশ মেনে চলবো, ঘরে থাকবো, নিরাপদে থাকবো এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করবো, তাই না? সবাইকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে। থ্যাংক ইউ।